এ কি, আমি কোথায় আছি? আর চারিদিকে এরকম সাদা ধোঁয়া কেন? অবাক হয়ে কথাটা বলল রাজনারায়ণ চৌধুরী। সে এখন কোথায় দাঁড়িয়ে আছে সেটা সে বুঝতে পারছে না। সাদা ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গেছে, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। তবুও সে সেই ধোঁয়ার মধ্যেই যেন খুব আবছা দেখতে পাচ্ছে একটা নারী মূর্তি যেন এগিয়ে আসছে, আরো কাছে এগিয়ে আসছে, নাকি তার থেকে দূরে সরে যাচ্ছে। এত অস্পষ্ট কেন চারিদিকে, কিছুই যেন ভালো মতন বোঝা যাচ্ছে না। তবুও মনে হলো এই মহিলা ছায়ামূর্তি হয়তো বৃদ্ধা, সাদা শাড়ি পরিহিতা, হয়তো বিধবাই হবেন। কে আপনি? আমাকে একটু দয়া করে বলবেন আমি এখন কোথায় আছি, আর এখান থেকে বেরুবই বা কি করে? সেই বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে কথাটা বলল রাজনারায়ণ। সে কিছুতেই বুঝতে পারছে না এই অচেনা অজানা জায়গায়, এই সাদা ধোঁয়ার মধ্যে সে কি করছে, আর কিভাবেই বা সে এলো এখানে। তুমি আমাকে চিনবে না বাচ্চা? বলে উঠলেন সেই মহিলা, যেন অনেক দূর থেকে কথাটা বলছেন তিনি। আমি কিন্তু তোমাকে চিনি। তুমি জমিদার নৃপেন্দ্র নারায়ণ চৌধুরীর সুযোগ্য পুত্র রাজনারায়ণ চৌধুরী। তোমাদের ব্যাপারে আমি সবই জানি। আমি তো বর্তমানে তোমাদের বাড়িতেই থাকি। আপনি আমাদের বাড়িতে থাকেন? অবাক হয়ে কথাটা বলতে যাচ্ছিল রাজনারায়ণ। এসব কি বলছেন সেই মহিলা? উনি তাদের বাড়িতে থাকেন? তবে কে হতে পারেন এই মহিলা? এরকম কোনো বিধবা মহিলা তো তাদের বাড়িতে নেই এখন। ঝি চাকরানীদের মধ্যে কেউ হবে কি? না, তেমন কেউ তো নেই তাদের বাড়িতে। আর মহিলার গলার স্বরও বা এমন কেন? কেমন একটা ভয়ে জড়ানো অদ্ভুত রকমের কণ্ঠস্বর তার। আর তার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? কেমন যেন গলাটা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে তার। আপনি আপনি কে? একটু ভয়ে জড়ানো গলাতেই মহিলাকে কিছু একটা বলতে চাইল রাজনারায়ণ, কারণ সে ভালো করে বুঝতে পারছিল এই মহিলা নিশ্চয়ই সাধারণ কোনো মহিলা নন। কোনো অলৌকিক শক্তি নিশ্চয়ই আছে তার, যার কারণে রাজনারায়ণ বলতে গেলে এখন তার বশীভূত আছে। কিন্তু এখন হঠাৎ কি হচ্ছে তার সাথে? এই সাদা ধোঁয়াগুলো এইভাবে এগিয়ে আসছে কেন তার কাছে? চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে এই সাদা ধোঁয়া, যেন ওই সাদা ধোঁয়া এখনই ভীষণ কোনো ভয়ানক দৈত্যের রূপ ধারণ করে গলার টুটি চিপে ধরবে তার। আর থাকতে না পেরে হঠাৎ ভীষণ রকম চিৎকার করে উঠল রাজনারায়ণ। না না, বাঁচাও, বাঁচাও আমাকে! কি হলো? কি হয়েছে তোমার? হঠাৎ করে স্ত্রী জয়ার ডাকে ঘুম ভাঙল রাজনারায়ণের। ধর্মর করে উঠে বসলো সে বিছানার ওপর। এতক্ষণ ধরে যা ঘটল তার চোখের সামনে, সবই কি তাহলে স্বপ্ন ছিল? এই তো সবই স্বাভাবিক। সে তো তার ঘরের বিছানার ওপরই বসে আছে। কোথায় বা সাদা ধোঁয়া, আর কোথায় কি? কি হলো? স্বপ্ন দেখছিলে নাকি? স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই হবে বোধহয়। বিস্ময়ের ঘোর কিছুটা কাটিয়ে উঠে স্ত্রী জয়াকে কথাটা বলল রাজনারায়ণ। নাও, জলটা খেয়ে নাও। বিছানার পাশে থাকা কাঁসার গ্লাস থেকে ঢাকনাটা সরিয়ে সেটা দিল রাজনারায়ণের হাতে। রাজনারায়ণ সেটা নিয়ে গ্লাসের জলটা খেয়ে নিল। কি ভয়ানক রকমের স্বপ্ন দেখল সে!
এখনো ভাবলে গাটা শিউরে উঠছে। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে প্রথমবারের জন্য আসছেন ভুজঙ্গতান্ত্রিক। শুনতে থাকো সায়ন রুদ্রর কলমে ভুজঙ্গতান্ত্রিক ও সপ্তম মহাবিদ্যা। সারাদিন এক নাগাড়ে বৃষ্টির পর বিকেলের দিকে বৃষ্টিটা একটু ধরেছে। বৃষ্টির কারণে আজ আপিসে যেতে পারিনি, তাই সারাদিন বাড়িতেই ছিলাম। যদিও সে কারণে একাকিত্ব কিন্তু মোটেই বোধ করিনি, কারণ গিন্নির মুখঝামটা আর সংসারের নানা ফরমায়েশ শুনতে শুনতে দিনটা ভালোভাবেই কেটে গেছে। বিকেলের দিকে বাড়িতে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম। ঠিক এমন সময় বাইরে থেকে শুনতে পেলাম অম্বিকার গলার আওয়াজ। কই হে শ্রীকণ্ঠ, বাড়িতে আছো নাকি? আরে অম্বিকা যে, এসো এসো, ভেতরে এসো। তা কেমন আছো হে? অম্বিকাকে অভ্যর্থনা করে বললাম কথাটা। অম্বিকা অর্থাৎ আমার বন্ধু অম্বিকানাথ সেন, আজ তারও ছুটি, তাই হয়তো আমার বাড়িতে এসেছে একটু গল্প করতে। অম্বিকা তার হাতের ভেজা ছাতাটা ভাঁজ করে এক কোণে রেখে ঘরে ঢুকে এসেছে। উফ, যা বৃষ্টি হলো আজ সারাদিন, পুরো দিনটাই বেকার গেল। ঘরে ঢুকে চেয়ারে বসে কথাটা বলল অম্বিকা। আমি কিন্তু ততক্ষণে গিন্নিকে ডেকে 2 কাপ চা করার কথা বলে দিয়েছি। 1 কাপ অম্বিকা আর 1 কাপ আমার জন্য। তা বৃষ্টি তো এখন একটু ধরেছে, বাড়ি বসে থেকে কি করবে? চলো না একটু গুরুদেবের বাড়ি থেকে ঘুরে আসি। কথাটা বলল অম্বিকা। গুরুদেব মানে আমাদের দীক্ষাগুরু, ভুজঙ্গতান্ত্রিকের কথা বলেছে সে। এই এলাকায় তন্ত্র সাধক হিসেবে খুবই নাম ডাক্তার। আমরা ছুটি পেলেই তার বাড়িতে যাই আর তার মুখ থেকে শুনি তার জীবনের নানা অভিজ্ঞতার কথা। বয়স তার 60-এর বেশি হবে, তবে বৃদ্ধ বলতে যা বোঝায় সেটা তাকে দেখলে মোটেই মনে হবে না। এখনো দিব্যি স্বাভাবিকভাবেই হেঁটে চলে বেড়ান। বলছো স্যার, তা গেলে তো মন্দ হয় না। অম্বিকাকে বললাম কথাটা। অনেক দিন গুরুদেবের বাড়িতে যাওয়াও হয়নি। তবে আর দেরি কেন, চাটা খেয়েই চলো বেরিয়ে পড়ি নতুন রোমাঞ্চকর গল্প শোনার উদ্দেশ্যে। বেশ উৎসাহের সাথেই কথাটা বলল অম্বিকা। আরে তোমরা যে, এসো এসো, ভেতরে এসো। আমাদের দেখে বেশ আনন্দিত হয়েই কথাটা বললেন গুরুদেব। এই নিন গুরুদেব, এটা আপনার জন্য। গুরুদেবের পাশে বসে তার দিকে মিষ্টি দইয়ের হাঁড়িটা বাড়িয়ে দিয়ে কথাটা বলল অম্বিকা। গুরুদেব মিষ্টি খেতে বড়ই ভালোবাসেন, তাই আসার সময় তার জন্য মিষ্টির দোকান থেকে দই কিনেছিল অম্বিকা। এই বর্ষাতে গুরুদেবের বাড়ির রাস্তাটা অত্যন্তই খারাপ থাকে, চারিদিকে খানাখন্দ, তাছাড়া রাস্তার নোংরা জলও জমে থাকে। কিন্তু তবুও গুরুদেবের মুখে শোনা সেই গল্প আমাদেরকে এতটাই আকর্ষণ করে যে প্রায় সব বাধাই অতিক্রম করে আমরা এসে হাজির হই গুরুদেবের বাড়িতে। গুরুদেবের বলা গল্প সত্যি হোক বা বানানো, তার বাচন ভঙ্গির গুণে সমস্ত গল্পই আমাদের চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে। যদিও গুরুদেবের কথাতে তার বলা সব গল্পগুলোই নাকি সত্যি, শুধু গল্পের খাতিরে তাতে একটু রং চড়াতে হয়। বাহ বাহ, বেশ বেশ। অম্বিকার হাত থেকে দইয়ের হাঁড়িটা নিয়ে বেশ আনন্দিত হয়ে কথাটা বললেন গুরুদেব। তা তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। কথাটা বলে গুরুদেব উঠে পাশের ঘরে গেলেন। এর কিছুক্ষণ পরে 2টো বাটিতে করে মুড়ি মেখে নিয়ে ঘরে প্রবেশ করে আমাদের হাতে দিল গুরুদেবের পুত্রবধূ
বসুধা। কেমন আছেন দাদাবাবু? ভালো আছি, তা তোমরা সব ভালো আছো তো? তোমার ছেলে সে কেমন আছে? বসুধাকে বললাম কথাটা। আমি ভালো আছি, ছেলেও ভালো আছে, ওই যে পাশের ঘরে ঘুমাচ্ছে। হাসি মুখেই কথাটা বলল বসুধা। দেখবেন নাকি নিয়ে আসবো? না না, এখন ঘুমোচ্ছে থাক, আর বিরক্ত করব না। সারাদিন হয়তো ওকে নিয়ে তোমার অনেক ঝক্কি সামলাতে হয়, তাই না? হ্যাঁ, ও বড়ই দুষ্টু হয়েছে। আমার মায়ের তো সারাদিন ওকে নিয়েই কেটে যায়। বুঝলাম নিজের পুত্রবধূর উদ্দেশ্যেই কথাটা বললেন গুরুদেব। তবে যাই বলুন গুরুদেব, এখনকার ছেলেমেয়েরা তো একটু দুষ্টু হবেই। বলুন তো, দুষ্টুমি নাই করতো তবে আপনি বুঝতেন কি করে যে ঘরে একজন বাচ্চা রয়েছে? তা কথাটা কিন্তু বেশ বলেছ। বাবা, আমি তাহলে এখন ভেতরে যাই, খোকা এখনই হয়তো উঠে পড়বে। হ্যাঁ মা, যাও। গুরুদেবের কথাতে ভেতরের ঘরে চলে গেল বসুধা। তা গুরুদেব, আজ কিন্তু আপনার কাছ থেকে একটা জবরদস্ত গল্প চাই। এই বৃষ্টির দিনে মুড়ি মাখা আর জমজমাট গল্প, ব্যাস, আর কি চাই? গল্প? তা কিসের গল্প শুনবে তোমরা? অম্বিকার কথা শুনে বললেন গুরুদেব। যে কোনো গল্প বললেই হলো। গুরুদেবকে কথাটা বললাম। আসলে আপনার বলা সব গল্পগুলোই তো এত অভিনব আর এত চমকপ্রদ যে আপনার মুখে শোনা যে কোনো গল্পই খুব ভালো লাগে। তাই তো সেই টানেই আমরা বারবার ছুটে আসি আপনার কাছে। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন তো তোমাদের একটা গল্প শোনাতেই হয়। আচ্ছা, আর বেশ কয়েক মাস পরেই তো দুর্গা পুজো। দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তে নেমে আসবেন মানুষের পুজো নিতে। আর তার ঠিক কয়েকদিন বাদেই লক্ষ্মী পুজো, আর তার কিছুদিন পরেই কালী পুজো। দুর্গা, কালী, মহালক্ষ্মী, চামুন্ডা এরা সব একই দেবীর বিভিন্ন রূপ। অত্যাচারিত অসুরদের দমনের জন্য দেবী মহামায়া বারে বারে নানান রূপে প্রকট হয়েছেন। আচ্ছা, দেবী সতীর কাহিনী তোমাদের নিশ্চয়ই মনে আছে। মহারাজ দক্ষের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী মহামায়া তার কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তার কন্যা দেবী সতী পিতার কথা অমান্য করে বিবাহ করেছিলেন মহাদেবকে। হ্যাঁ গুরুদেব, মনে আছে। গুরুদেবের কথার সম্মতি জানিয়ে কথাটা বললাম। তিনি সে কারণে যখন মহাযজ্ঞ করেছিলেন তখন সেখানে সকলকে নিমন্ত্রণ করলেও তার মেয়ে আর জামাতা মহাদেবকে নিমন্ত্রণ করেননি। তবুও দেবী সতী গিয়েছিলেন তার বাবার কাছে, আর সেখানে দক্ষরাজ মহাদেবকে অপমান করেছিলেন। ভরা সভায় স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি জ্বলন্ত আগুনে দেহত্যাগ করেছিলেন। ঠিকই বলেছ তুমি। আর সেই কথা জানতে পেরে দেবাদিদেব মহাদেব সেখানে যান, আর সেখান থেকে দেবী সতীর জ্বলন্ত দেহ নিয়ে কৈলাসে ফিরে আসছিলেন। সেই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। মোট 51টি খণ্ডে সেই দেহ বিভক্ত হয়ে যায়। যেখানে যেখানে এই দেহের অংশ গিয়ে পড়ে সেখানে একটি করে সতীপীঠ তৈরি হয়। হ্যাঁ, শুনেছি আমাদের কালীঘাটও তো একটি সতীপীঠ। হ্যাঁ,
সেখানে তো দেবীর মুখমণ্ডল পতিত হয়েছিল। সেখানে দেবী দক্ষিণা কালী হিসেবে পূজিতা হন। এরকম আরো অনেক সতীপীঠ আছে যেখানে দেবী বিভিন্ন রূপে পূজিত হন। আমার কথা শুনে তোমরা হয়তো একটু বিরক্ত হচ্ছ, ভাবছ যে গল্প শোনাতে গিয়ে আবার তোমাদের এইসব জ্ঞানের কথা কেন শোনাচ্ছি আমি। না না গুরুদেব, আমরা কোনো রকম বিরক্তিত হচ্ছি না। গুরুদেবকে বললাম কথাটা। আর তাছাড়া এইসব পুরাণের কাহিনী তো জেনে রাখাও ভালো। এইসব পুরাণ কথা যত জানা যায় ততই আমাদের জ্ঞান অর্জন হয়। আসলে আমি যে গল্পটা এখন তোমাদের শোনাতে যাচ্ছি তার সঙ্গে এই কাহিনীর কিছুটা সম্পর্ক তো রয়েছে, তাই তোমাদের আগে থেকে এই কাহিনী সম্পর্কে কিছুটা বলে রাখলাম। বাকিটা না বলে এবার মূল কাহিনীতে আসা যাক। বাকিটা তোমরা নিজেরাই হয়তো বুঝে যাবে। গুরুদেব তার গল্প আরম্ভ করলেন। আমি তখন গৃহত্যাগী মানুষ, সংসার ধর্ম ছেড়ে আজ এখানে তো কাল সেখানে এইভাবে ঘুরে বেড়াই। তখনও আমি পুরোপুরি ভাবে তোমাদের এই ভুজঙ্গতান্ত্রিক হয়ে উঠতে পারিনি। নানান গুরুর সৎসঙ্গে থাকি আর তন্ত্র সাধনা করি, আর বেশিরভাগ সময়ই এদিক ওদিক ঘুরে বেড়াই। এরকম ঘুরতে ঘুরতে একদিন গিয়ে হাজির হলাম নবদ্বীপে জমিদার মশাই নৃপেন্দ্র নারায়ণ চৌধুরীর বাড়িতে। তিনি দিলদরাজ মানুষ, বয়স 50-এর কাছাকাছি। আমার খুব খাতির যত্ন করলেন। তার বাড়িতে ওই দিনের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল। সরু বাসমতি চালের ভাত, সোনামুগের ডাল, বাঁধাকপির ঘন্ট, চাটনি, সঙ্গে দই, মিষ্টি। ভালোই হলো খাওয়া দাওয়াটা। তারপর আমার বেশ ভালো ঘুমও হলো। পরের দিন সকালবেলা আমি যাওয়ার প্রস্তুতি নিতে চাইলাম, কারণ তোমরা তো জানোই কোনো বাড়িতে গিয়ে আমি 2-1 দিনের বেশি থাকতে চাইতাম না। যে বাড়িতে অতিথি হিসেবে থাকবো, তবে নিজের বাড়ি ছেড়ে সাধনার উদ্দেশ্যে বেরিয়েছি কেন? তো নৃপেন্দ্র নারায়ণ বাবু আমাকে আর একদিন থাকার অনুরোধ করলেন। বয়োজ্যেষ্ঠ মানুষ, তার অনুরোধ আমি অগ্রাহ্য করতে পারলাম না। সেই দিনের জন্য থেকে গেলাম সেই বাড়িতে। সকালবেলা জলযোগের পর জমিদার বাবু আমাকে নিয়ে গেলেন তার নিজের ঘরে। নিজে একটা হুঁকো নিলেন আর আমাকেও একটা হুঁকো দিলেন, একেবারে উচ্চমানের তামাক, বুঝলে? আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কথাটা কিভাবে শুরু করব। হুঁকোতে টান দিয়ে কথাটা বললেন নৃপেন্দ্র নারায়ণ বাবু। জমিদার বাবু, আপনি আমাকে যা বলার সেটা নিঃসংকোচেই বলতে পারেন। তাকে কথাটা আমি বললাম বটে, কিন্তু বুঝতে পারলাম না তিনি আসলে আমাকে কি কথা বলতে চলেছেন। আসলে আপনি নিশ্চয়ই উচ্চ বংশজাত সৎ ব্রাহ্মণ হবেন। আমি ঠিক বুঝতে পারছি না আমি আসলে যে ব্যক্তিকে খুঁজছি তিনি আপনিই কিনা। আসলে তিনি বলেছিলেন যে ওই ব্যক্তি সর্বত্যাগী সন্ন্যাসী হবেন। আপনি যাকে খুঁজছেন মানে? কথাটা ঠিক বুঝলাম না।
একটু আমতা আমতা করে বলা জমিদার বাবুর কথায় অবাক হয়ে তাকে বললাম কথাটা। তবে আপনাকে সমস্ত ব্যাপারটা খুলেই বলি, সবটা না বললে আপনি হয়তো ঠিক বুঝতে পারবেন না। আসলে বেশ কয়েকদিন আগে, এই ধরুন হপ্তা দুয়েক আগে, আমাদের বাড়িতে বেশ অদ্ভুত ধরনের একজন মানুষ এসেছিল। ভবঘুরে ধরনের, বয়স আন্দাজ করা মুশকিল। তো তিনি আমাদের বাড়িতে এসে বললেন যে আমাদের বাড়িতে সে সেই দিনের জন্য আশ্রয় নিতে চায়, পরের দিন সকালেই নাকি সে চলে যাবে। তো বেশ ভালো কথা, আমাদের বাড়িতে অতিথিদের জন্য সবসময় আলাদা একটা ঘর থাকে, আর অতিথিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে। তো তার কথাতে আমার কোন রকম আপত্তি থাকার কথা ছিল না, কিন্তু তার পরের কথাগুলোতে আমি বেশ আশ্চর্যই হয়ে গেলাম। শুধু আমি কেন, ঘরে উপস্থিত সকলেই আশ্চর্য হয়েছিল। সেই ব্যক্তি আমার বাবা, আমার ঠাকুরদার নাম সব গড়গড় করে বলে দিলেন। আর সে ব্যক্তি বললেন আজকের দিনটা একটা বিশেষ দরকারে সে নাকি থাকতে চায়। কেউ নাকি স্বপ্নে তাকে আজ এখানে থাকার নির্দেশ তাকে দিয়েছে। ভাবুন একবার, কেমন অদ্ভুত কথা। এইবার জমিদার বাবু একটু চুপ করলেন। আমি ততক্ষণে বুঝে গেছি যে ওই ব্যক্তি আসলে কে ছিলেন। সেই অদ্ভুত ব্যক্তির পরিচয় আমি আগেও দুই একবার বিভিন্ন জায়গায় পেয়েছি। সে গল্প না হয় পরে একদিন তোমাদের শোনাবো, আপাতত এই গল্পটার কথাই বলছি। তো আমি ভালো করে জানার জন্য জমিদার বাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই ব্যক্তির নাম কিছু বলেছিল আপনাকে? নাম? হ্যাঁ, নাম একটা বলেছিল বটে। যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, ধর্মকাল। ধর্মকাল যেমন অদ্ভুত নাম, মানুষটাও তেমনই অদ্ভুত, বললেন জমিদার বাবু। অবশ্য তিনি না বলতে পারলেও আমি ভালো করেই জানতাম তার নাম কি হতে পারে। আবার কথা শুরু করলেন জমিদার বাবু। হ্যাঁ, তা যেটা বলছিলাম, তো তার কথা শুনে আমরা সকলেই বেশ অবাক হলেও বিচলিত মোটেই হয়নি। ভেবেছিলাম হয়তো কোনো পাগল হবেন, পাগলেরা তো কত কিছুই না বলে থাকে। অবশ্য তার কথাবার্তা চালচলন দেখে তাকে পাগল মোটেই মনে হচ্ছিল না, বরং উল্টোটাই মনে হচ্ছিল। মনে হচ্ছিল তিনি খুব জ্ঞানী একজন মানুষ। অবশ্য অনেক রকম পাগলই তো থাকে এই জগৎ সংসারে। তো আমি তার জন্য আমাদের অতিথিদের থাকার ঘরটা খুলে দিলাম। সে আমাকে অদ্ভুত একটা কথা বলল আজ রাতে সে নাকি কিছু খাবে না। যিনি তাকে এ বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন তিনি নাকি বলে দিয়েছেন যে আজ রাতটা তাকে উপোস করেই থাকতে হবে, তবেই নাকি তার অভীষ্ট পূরণ হবে। বড়ই অদ্ভুত ধরনের কথাবার্তা। তো তার কথা মতনই তাকে রাতে আমরা খাবার দিলাম না। তো রাত কেটে ভোর হলে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো এবং আমাকে হেঁট হয়ে প্রণাম করে আমার কাছ থেকে যাওয়ার অনুমতি নিল। আমি একটু রসিকতা করেই তাকে বলতে যাচ্ছিলাম যে রাতে ভালো ঘুম হয়েছে তো, কিন্তু তার আগেই সেই ব্যক্তি আমাকে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলেন। তিনি আমাকে বললেন যে, আচ্ছা, এর মধ্যে আপনাদের বাড়িতে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে কি? মানে এমন কিছু কি কোনো ঘটনা ঘটেছে যে ঘটনাটা দেখে আপনার একটু অবাস্তবিক মনে হয়েছে? লোকটার এরকম প্রশ্ন করার তাৎপর্য আমি কিছু বুঝতে পারলাম না। তবুও তাকে বললাম যে এই কদিনের মধ্যে কোনো অবাস্তব ঘটনা আমার বাড়িতে ঘটেনি। এমন সময় বৌমা, মানে আমার একমাত্র ছেলের বউ, আমাকে ওষুধ দিতে এলো আমার কাছে। প্রতিদিন সকালবেলাতে আমি ওষুধ খাই, আর সেই ওষুধ আমাকে বৌমাই দেয়। ওষুধটা খেয়ে জলের গ্লাসটা বৌমা হাতে দিতে গিয়ে দেখলাম বৌমা একটু উসখুস করছে, যেন আমাকে কিছু একটা বলতে চাইছে। কিছু বলবে বৌমা? একটু ইতস্তত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বৌমাকে বললাম কথাটা। বাবা, আপনার ছেলে কাল রাতে আবার সেই স্বপ্ন দেখেছে। এই নিয়ে 1 হপ্তার মধ্যে 3 বার আপনার ছেলে দেখলে সেই স্বপ্ন, আর প্রতিবারই ভীষণ রকম ভয় পাচ্ছে আপনার ছেলে। মনে হচ্ছে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে।
আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা। মনে হচ্ছে ব্যাপারটা গুরুতর। বৌমাকে বললাম কথাটা। দেখছি কবিরাজ মশাইকে একটা খবর দিতেই হবে। এরকম যদি রোজই ছেলেটা ভয় পেতে থাকে তবে তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করছি। বৌমা সম্মতি সূচক মাথা নাড়িয়ে ভেতরে ঘরে চলে গেল। বৌমা চলে যাওয়ার পর আমাকে কথাটা বললেন সেই পাগলাটে ধরনের লোকটা। আচ্ছা, উনি কিসের কথা বলে গেলেন? মানে কে কোন স্বপ্ন দেখেছে বললেন? ও কিছু নয়, আসলে আমার ছেলে রাজনারায়ণ প্রায় একটা ভয়ের স্বপ্ন দেখে। আচ্ছা, আপনাকে তো ও তো বললেন স্বপ্নের মধ্যে কেউ একজন এই বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন, মানে সেরকমই তো বলেছিলেন। তো বলতেই পারেন এরকম প্রায় একজন মানুষের এইরকম স্বপ্ন দেখার কারণ কি। মানে আমার ছেলে প্রায় রাতের বেলা একটা ভয়ানক স্বপ্ন দেখে আর ঘুম ভেঙে যায়। প্রশ্নটা করে আমি বুঝতে পারলাম যে এই প্রশ্নটা করা আমার নেহাতই বোকামার মতন একটা কাজ হয়েছে, কারণ এই লোকটা নেহাত পাগল ধরনের একজন মানুষ হবেন। ইনি কিভাবে জানতে পারবেন যে কোন স্বপ্নের কি তাৎপর্য থাকতে পারে? তবে আমার কথা শুনে লোকটা মনে হলো গভীর চিন্তায় পড়লো। তারপর হঠাৎ করেই যেন চিন্তার রেশ কাটিয়ে উঠলো, এমন ভাব করে বলল, যেরকমটা ভেবেছি ঠিক সেরকমটাই হয়েছে। তবে চিন্তা করবেন না জমিদার মশাই, আপনার ছেলে আজ থেকে আর কোনো রকম স্বপ্ন দেখবে না। লোকটার এই কথা শুনে আমার মিথ্যা বলবো না, কেমন যেন একটু হাসিই পেল। এই সাধারণ লোকটা নিজেকে ভাবে কি? বড় কোনো পণ্ডিতা উনি বললেন, আর আমার ছেলে আর স্বপ্ন দেখবে না? তবে বেশ অবাক হলাম। ভদ্রলোক পরের যে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে, তবে এই কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটবে যা আগে কোনোদিনও ঘটেনি। তবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, গভীর রাতে হঠাৎ যদি কখনো আপনার বাড়িতে বা বাড়ির আশপাশে কোথাও কোনো অচেনা মহিলাকে চলাফেরা করতে দেখেন, তবে ভুলেও কিন্তু তার সামনে যাবেন না। মনে রাখবেন, উনি কিন্তু কোনো মানবী নন, আর ওনার বিভৎস রূপ আপনাদের হয়তো নাও সহ্য হতে পারে। হয়তো আপনাকে বলে রাখাটা কর্তব্য ছিল, তাই একটু আগে থেকেই জানিয়ে রাখলাম। ভদ্রলোকে এই কথাতে আমি বেশ ভালো মতনই অবাকই হলাম। কি এমন কথা বলতে চাইছেন তিনি যে বিষয় থেকে আমাদের ক্ষতির সম্ভাবনা আছে? আর হ্যাঁ, আমি চলে যাওয়ার কিছুদিন পরে আপনাদের বাড়িতে একজন গৃহত্যাগী সাধক আসবেন। আমি এখন যে কথাটা বলবো সেটা তাকে বলবেন। আমার বিশ্বাস তিনি এই কথার সঠিক অর্থ বুঝতে পারবেন আর আপনাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন। সে কথাটা হলো, দক্ষিণ পূবে জামরুল তলে রয়েছেন তিনি সপ্তমে, আছেন যে তিনি বড় কষ্টে, মুক্তি দে তারে মাটি খুঁড়ে। অদ্ভুত ধরনের কথা, তার কথার বিন্দু বিসর্গ আমি কিছু বুঝতে পারলাম না। আচ্ছা জমিদার মশাই, তারপরে কি হলো? মানে ধর্মকাল বাবু যাবার পর সত্যি কি তেমন অলৌকিক কোনো বিষয় ঘটেছে আপনার সাথে বা আপনাদের বাড়িতে? জমিদার বাবুকে বললাম কথাটা। ধর্মকাল বাবুর বলা সেই ধাঁধাটার কথা আমি তখন হয়তো কিছুটা বুঝতে পেরেছি। জমিদার বাবু বললেন আমাকে, আপনাকে কি বলবো ঠাকুর মশাই, সেই ব্যক্তি যাওয়ার 2 দিন পর থেকে সেই ঘটনা ঘটতে শুরু করলো। একদিন মাঝরাতে হঠাৎ করেই কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। কেউ যেন অনেক দূর থেকে কেঁদে চলেছে, মহিলার কান্নার স্বর। শুধু আমার নয়, বাড়ির প্রায় সকলেরই ঘুম ভেঙে যায় সেই কান্নার স্বর। কে কাঁদছে, কোথা থেকে কাঁদছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু হাপুস নয়নে কেঁদেই চলেছে আর বলে চলেছে, মুক্তি দে, মুক্তি দে, তোরা আমাকে মুক্তি দে। তার সাথে সেই গভীর রাতে শোনা যাচ্ছিল কাকের ডাক। এরকম পরপর 2 দিন শোনার পর 3য় দিন না থাকতে না পেরে বাইরে বেরিয়ে এলাম। আমার ছেলে আর বৌমাও বেরিয়ে এলো বাইরে। বাইরে বেরিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম সাদা ধোঁয়ায় বাইরে চারিদিক ভরে গেছে। আশ্চর্যজনক ভাবে ওই ধোঁয়া যে কোথা থেকে ওখানে এলো সেটা আমরা কেউই বুঝতে পারলাম না।
সেই ধোঁয়ার মধ্যেই আমরা অস্পষ্টভাবে দেখতে পেলাম একজন বিধবা মহিলা ধীর গতিতে হেঁটে চলেছে বাগান দিকে। সেই মহিলা আমাদের দিকে পেছন ঘুরে হাঁটছে, তাই তার মুখ আমরা কেউই দেখতে পাচ্ছিলাম না। আর তিনি সাদা শাড়ি পরেছিলেন, তাই মনে হলো বোধহয় বিধবা। মহিলাটি হাঁটতে হাঁটতে বলে চলেছেন, মুক্তি দে, তোরা আমাকে মুক্তি দে। তার সাথে শোনা যাচ্ছে কাকের ডাক। কে আপনি, আর এখানে কি চাই আপনার? কথাটা বলে আমার ছেলে রাজনারায়ণ তার দিকে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই আমার মনে পড়লো কয়েকদিন আগে সেই খ্যাপাটে লোকটার বলা সেই কথাগুলো। মনে পড়লো তিনি বলেছিলেন যে কোনো মহিলাকে দেখলে তার সামনে না যেতে, কারণ তিনি মানবী নন। আমি তখনই রাজনারায়ণকে আটকালাম, যেতে নিষেধ করলাম তাকে। রাজনারায়ণ আমার কথা শুনতে চাইল না, বলল এটা নিশ্চয়ই কোনো চোর বা ডাকাতদের কাজ হবে, কোনো মহিলাকে পাঠিয়ে এই বাড়ির সম্পর্কে জানতে চায়। আজ সেই মহিলা রহস্যভেদ করেই ছাড়বে। তাকে বারণ করলাম যেতে, বললাম এই মহিলা যেই হোক তার সামনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তখন আমার মনেও কেমন যেন একটু ভয় দেখা দিয়েছে। বৌমাও বারণ করলো ছেলেকে, হয়তো সেও কিছু আন্দাজ করেছিল। অবশেষে আমাদের বোঝানোতে কাজ দিল, ছেলে চলে এলো ঘরের ভেতরে। আমরাও দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেলাম। এরপর থেকে প্রায়ই কখনো প্রতিদিন রাতে, আবার কখনো বা একদিন বা দুদিন পর পর শোনা যেত সেই কান্নার আওয়াজ আর সেই মহিলার গলা, মুক্তি দে, তোরা আমাকে মুক্তি দে, আমাকে মুক্ত কর তোরা। তার সাথে কাকের ডাকও শোনা যেত। আমরা শুনেও না শোনার ভান করে শুয়ে থাকতাম। কয়েক মিনিট হয়েই থেমে যেত সেই শব্দ, তখন আবার সবকিছু নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে এই মহিলা যেই হোক না কেন কখনো এই বাড়ির বা এ বাড়ির কোনো ক্ষতি তিনি করেন। জানি না সেই মহিলা কে, আর তিনি কোথা থেকেই বা আসেন। তবে একটা অদ্ভুত ব্যাপার আপনাকে বলে রাখা ভালো, ওই দিনের পর থেকে হঠাৎ ওই লোকটা যাওয়ার পর থেকে আর কি আমার ছেলে কিন্তু আর কোনো রকম ভয়ের স্বপ্ন দেখেনি, অর্থাৎ তার কথাটা সত্যি হয়েছে। আর আপনি কি এই বিশেষ ঘটনাটা সম্পর্কে কিছু ধরতে পেরেছেন? মনে হচ্ছে যেন একটু একটু বুঝতে পেরেছি। আমি জমিদার বাবুকে কথাটা বললাম। আচ্ছা, আপনাদের বাড়ির কোথাও কি কোনো জামরুল গাছ আছে? হ্যাঁ, আমাদের বাড়ির বাগানেই তো একটা জামরুল গাছ আছে, বললেন জমিদার বাবু। হ্যাঁ, আর ওটাই নিশ্চয়ই বাড়ির দক্ষিণ পূর্ব দিক। জমিদার বাবু সম্মতিসূচক উত্তর দিলেন, যদিও তিনি না বললেও আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম ওটাই বাড়ির দক্ষিণ পূর্ব দিক। আচ্ছা, ধর্মকাল বাবু যে কথাটা আপনাকে বলেছিলেন, মানে আমাকে যে কথাটা বলতে বলেছিলেন, সেটা কি আপনি আরেকবার বলতে পারবেন? ও সেই কথাটা, দক্ষিণ পূবের জামরুল তলে রয়েছেন তিনি সপ্তমে, আছেন যে তিনি বড় কষ্টে, মুক্তিদাতারে মাটি খুঁড়ে। জমিদার বাবু, উনি আপনাকে বাগানের ওই দক্ষিণ পূর্ব দিকে জামরুল গাছটার কথা বলেছিলেন। সেই গাছেরই নিচে মাটির তলাতেই আছেন তিনি। তিনি মানে কোনো ভগবান, মানে কোনো দেবী? এবার যেন কিছুটা বুঝতে পেরে কথাটা বললেন জমিদার বাবু। দেবী ধূমাবতী। কথাটা বলে একটু থামলেন গুরুদেব। আমি আর অম্বিকা তখন ওর মুখের দিকে তাকাচ্ছি। কি দেবী ধূমাবতীর নাম তোমরা শোনোনি নিশ্চয়ই? একটু সামান্য মুচকি হেসে কথাটা বললেন গুরুদেব। না, মানে অনেক দেবদেবীর নাম তো শুনেছি, কিন্তু দেবী ধূমাবতীর নাম হয়তো শুনেছি, কিন্তু এখন ঠিক মনে করতে পারছি না। একটু আমতা আমতা করে কথাটা গুরুদেবকে বলল অম্বিকা।
তোমার মতন জমিদার বাবু অবাক হয়েছিলেন। তিনি কখনো শোনেননি দেবী ধূমাবতীর নাম। দেবী ধূমাবতী হলেন 10 মহাবিদ্যার 7ম মহাবিদ্যা। তন্ত্র মতে এই দেবীর পুজো করা হয়। ধূম অর্থাৎ ধোঁয়া থেকে এই দেবীর উৎপত্তি বলে এই দেবীর নাম ধূমাবতী। এই দেবীর উৎপত্তি নিয়ে নানা জায়গায় নানা মত। কোথাও লেখা আছে দক্ষিণ যজ্ঞের সময় যখন তিনি তার কন্যা সতী আর জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি, ঠিক সেই সময় মাতা সতী তার পিতার গৃহে পিতাকে এই ব্যাপারে বোঝাতে যেতে চেয়েছিলেন। ঠিক সেই সময় মহাদেব তাকে সেখানে যেতে বারণ করাতে দেবী সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে 10 দিক দিয়ে মহাদেবকে ঘিরে ধরেন। ওই সময় মহাদেবের দক্ষিণ পূর্ব দিকে যিনি ছিলেন তিনি হলেন 7ম মহাবিদ্যা দেবী ধূমাবতী। আবার কারোর মতে একবার দেবী পার্বতী প্রচন্ড ক্ষুধার্ত হওয়ার কারণে তিনি মহাদেবকে খাদ্যের ব্যবস্থা করতে বলেন, কিন্তু মহাদেব তার কথাতে কর্ণপাত না করাতে তিনি ক্ষুধার তাড়নায় মহাদেবকেই ভক্ষণ করে ফেলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে তিনি মহাদেবকে মুখ থেকে বার করে দেন। তখন নাকি চারিদিকে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। মহাদেব ক্ষুব্ধ হয়ে দেবী পার্বতীকে সারা জীবন বিধবা থাকার অভিশাপ দেন। এই কারণে দেবী ধূমাবতী সব সময় বিধবার বস্ত্র পরিধান করেন। আর তার এই রূপের নাম দেবী ধূমাবতী। আবার কোথাও কোথাও লেখা আছে অসুর শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য তিনি দেবী ধূমাবতী রূপে ধোঁয়া থেকে আবির্ভূতা হন। তবে তার সৃষ্টি নিয়ে বহুমত থাকলেও মনে করা হয় তিনি সৃষ্টির আদি এবং অন্ত। তন্ত্রমতে 10 মহাবিদ্যার বাইরে এই দেবীর প্রায় পুজো হয় না বললেই চলে। এই দেবীকে অধিকাংশ সময়ে অশুভ এবং অমঙ্গলজনক মনে করা হলেও অনেক সময় সুখ ও শান্তি বজায় রাখার জন্য এই দেবীর পুজো করা হয়। মনে করা হয় এই দেবী বিধবাদের প্রতীক, যেহেতু তিনি বিধবার ন্যায় সাদা কাপড় পরিধান করে থাকেন। তবে কিছু কিছু জায়গায় যেখানে সাধারণত এই দেবীর মন্দির আছে, যদিও সেটি খুবই বিরল, সেখানে সধবারাও এই দেবীর পুজো করে থাকেন। সত্যি গুরুদেব, আপনার কাছে আসলে আমরা অনেক কিছু জানতে পারি। গুরুদেবের প্রতি কৃতজ্ঞতার ভাব প্রকাশ করে কথাটা বললাম। আচ্ছা, তবে কি ধর্মকাল বাবু সেই দেবীর কথাই বলেছিলেন যেটা জমিদার বাবুদের বাড়িতে জামরুল গাছের নিচে মাটির তলাতে ছিল? হ্যাঁ, তার কথাই বলেছিলেন। আর জমিদার বাবুদের বাড়িতে রোজ রাতে তিনি আসতেন আর মুক্তি চাইতেন মাটির তলা থেকে। শোনা যায় সেই দেবী ভয়ানক কুৎসিত আর অত্যন্ত বিকট দর্শন। তাই ধর্মকাল ঠিক কথাই বলেছিল। আর পুরাণ মতে বলা হয়ে থাকে এই দেবীর বাহন কাক। তাই সেই রাতে কাকের ডাক শুনতে পেতেন জমিদার বাবুরা। তবে এখন আমাদের কি করণীয় আপনি বলে দিন আমাদেরকে। যেহেতু দেবী মূর্তি ওই জামরুল গাছের তলাতেই আছে, তাই মাটি খোঁড়ার ব্যবস্থা করুন। আমার মনে হয় মাটি খুঁড়তে থাকলেই
আমরা সেই দেবী মূর্তির সন্ধান পাব। আমার কথা শুনে জমিদার বাবুর লোকজন ব্যবস্থা করলো খুব তাড়াতাড়ি জামরুল গাছের নিচের মাটি খোঁড়া শুরু হলো। আচ্ছা গুরুদেব, আমি একটা কথা বুঝতে পারছি না। গুরুদেবের কথার মাঝেই কথাটা বলল অম্বিকা। আমি তো শুনেছি দেবী যদি কারোর বাড়িতে বা কোথাও বিরাজ করেন তবে তো তিনি মানুষকে স্বপ্নাদেশ দেন। তা না করে তিনি জমিদার বাবুর বাড়িতে ঘোরাঘুরি করছিলেন কেন? আর ধর্মকাল বাবুই বা কিভাবে জানলো যে দেবী মূর্তি ঠিক ওইখানেতেই আছে? ওরে বাছা, দেবীর মহিমা যে অপার, আমরা মানুষেরা তার কোন দিন কতটুকুই বা জানতে পেরেছি। কথাটা বললেন গুরুদেব। হয়তো হতে পারে তিনি নৃপেন্দ্রনারায়ণ বাবুর কাছ থেকে পূজা নিতে চাননি, কারণ তন্ত্র সিদ্ধ মতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সংসার থেকে সন্ন্যাসীদের হাতেই হওয়া দরকার। আর দেবীর পূজার অনেক নিয়ম কানুন আছে, তার কিছুই তো তিনি জানতেন না। আর ধর্মকাল বাবু যে একজন রহস্যময় ব্যক্তিত্ব, সে কথা আমি যখন পরে তোমাদেরকে বলবো তখন তোমরা বুঝতে পারবে। আমি নিজেই কখনো তার প্রকৃত স্বরূপ সম্পর্কে বুঝতে পারিনি, তবে তিনি যে সবসময় মানুষের উপকার করেন সেটা স্পষ্টই বুঝতে পেরেছি। তারপর কি হলো গুরুদেব? মাটি খুঁড়ে কি দেবী মূর্তি পাওয়া গেল? হ্যাঁ, ওই নির্দিষ্ট স্থানে কিছুটা মাটি খুঁড়তেই পাওয়া গেল সেই দেবী মূর্তি। অদ্ভুত ধরনের সেই মূর্তি আমার এখনো চোখে ভেসে আছে। মূর্তিটা প্রায় 1 হাত মতন লম্বা হবে। পোড়া মাটির মূর্তি ছিল, বুঝলে। একজন বিধবা নারী একটা বেশ বড় কাকের ওপর উপবিষ্টমান। কাক তার ডানা দুটো 2 দিকে মেলে ধরেছে। দেবী 2 হাত, এক হাতে একটা কুলো আর অপর হাতে ধরা একটা ঝাঁটা। ইনি দেবী ধূমাবতী, সেটা স্পষ্টই বুঝতে পারলাম। আমাকে তার পূজাবিধি সম্পন্ন করতে হবে। এই দেবীর পুজোর নানা রকম নিয়ম আছে, এখন আর তোমাদের সেগুলো বলছি না। তবে একটি বিশেষ নিয়ম হচ্ছে, যিনি পূজার্চনা সম্পন্ন করবেন তাকে সারাদিন না খেয়ে উপোস করে রাত্রিবেলাতে এই পূজা করতে হবে। তাই সেই দিনটা জমিদার বাড়িতে থেকে পরের দিন না খেয়ে যথারীতি আচার আচরণ মেনে পুজো সম্পন্ন করলাম। নিয়ম মেনে এই দেবীর পুজো করতে হয় দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে এই দেবীর পুজো করে জমিদার বাবুকে সেই স্থানে দেবীর একটা মন্দির তৈরি করার পরামর্শ দিলাম। সমস্ত আচার আচরণ সম্পন্ন করে পরদিন সকালে আমি জমিদার বাবুর অনুমতি নিয়ে সেই স্থান ছেড়ে প্রস্থান করলাম। জমিদার মশাই খুশি হয়ে আমাকে দক্ষিণা স্বরূপ কিছু ফলমূল আর পরিধানের ধুতি আমাকে প্রদান করলেন। গল্প থামিয়ে গুরুদেব চুপ করলেন। আমি তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গুরুদেব, আপনি আর পরে কি সেই নবদ্বীপের জমিদার বাড়িতে গিয়েছিলেন? সেখানে কি তিনি দেবী ধূমাবতীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? না, পরে আর নানা কাজের কারণে সেখানে আর আমার যাওয়া হয়ে ওঠেনি। তবে অনুমান করা যাচ্ছে জমিদার বাবু সেখানে দেবী ধূমাবতীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এখন জমিদারি প্রথা না থাকলেও সেই বাড়ির উত্তরসূরিরা আর সেই গ্রামের লোকেরা হয়তো সেই মন্দিরে দেবী ধূমাবতীকে এখনো ভক্তি ভরেই পুজো করে চলেছেন। গুরুদেব তার কথা থামালেন।
বাইরে তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ছাতাটাও আনা হয়নি সঙ্গে। কখন যে বাড়ি ফিরতে পারবো কে জানে। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।